আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, ইতিহাসের পাতা থেকে অন্তত তাৎপর্যপূর্ণ একটি ছোট্ট ঘটনা দিয়ে আজকের এই মুহূর্তের এই আলোচনাটা শুরু করতে চাই। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার কথা। মুসলিম বিশ্বে তখন এক চরম অস্থিরতা চলছিল। সিফফিনের যুদ্ধ মাত্র শেষ হয়েছে। আর ঠিক সেই সময়ে উদ্ভব হলো একটি নতুন গোষ্ঠীর, যাদের ইতিহাসে আমরা খাওয়ারিজ বা খারিজি নামে চিনি। তাদের মুখে একটি অত্যন্ত পবিত্র এবং নিখুঁত স্লোগান ছিল, আল্লাহ হুকমা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কারো বিধান কোনোভাবে মানি না। স্লোগানটি শুনে যে কোনো সাধারণ ধর্মপ্রাণ যে সকল মানুষ রয়েছেন সে সকল ধর্মপ্রাণ মানুষের বুকে আবেগে কেঁপে উঠবে। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ইসলামের ইতিহাস সাক্ষী এই পবিত্র বাক্যটিকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা মুসলিম উম্মাহর বুকে যে রক্তক্ষরণ ঘটিয়েছিল তা কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বকে নানাভাবে ভুগিয়েছে। হযরত আলী তাদের সেই স্লোগান শুনে একটি অমর বাক্য বলেছিলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথাটি সত্য, কিন্তু এর উদ্দেশ্য সম্পূর্ণ বাতিল বা ধ্বংসাত্মক। আজ এত শত বছর পর আমাদের এই স্বাধীন ভূখণ্ডে মানে বাংলাদেশে এই বদ্বীপের আনাচে কানাচে হঠাৎ করে ঘটা একটি ঘটনার দিকে তাকালে আমরা কিন্তু বারবার সেই ইতিহাসের কথাই মনে পড়ে যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, হঠাৎ করে রাজধানী ঢাকা থেকে শুরু করে টেকনাফ, তেতুলিয়া, সন্দ্বীপ কিংবা পাবনার অলিতে গলিতে, ফ্লাইওভারে, মুড়ে মুড়ে এক অদ্ভুত নীরব বিপ্লবের মতো ছেয়ে যাচ্ছে সাদা আর কালো রঙের কালেমা খচিত কিছু পতাকা। এই পতাকাকে বলা হচ্ছে এক কথায় তাওহিদি পতাকা। সুপ্রিয় দর্শক, সাধারণ চোখে দেখলে একজন মুসলমান হিসাবে কালেমার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থাকাটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু গল্পের ভেতরে যে আরেকটা গল্প থাকে, আর সেই গল্পের শেকড় যে কত গভীরে গ্রথিত হতে পারে সেটা জানলে হয়তো আমি মনে করি আপনার রাতের ঘুম অনেকটাই হারাম হয়ে যাবে। আর আজকে আমরা সেই কথাগুলোই একটু তলিয়ে দেখার চেষ্টা করব। ঘটনার শুরুটা একটু ভালো করে খেয়াল করুন। সুপ্রিয় দর্শক, হঠাৎ করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পেজ থেকে এই পতাকার পক্ষে ব্যাপক প্রচারণা শুরু হলো। যুক্তি কি ছিল? যুক্তি হিসাবে দাঁড় করানো হলো অত্যন্ত লোভনীয় একটি কথা। কি সেই কথা? তারা সেখানে দাবি করলো বা সেখানে বলা হলো, বিশ্বকাপ ফুটবলের সময় যদি আমাদের দেশের মানুষ আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি কিংবা ফ্রান্সের পতাকা দিয়ে পুরো দেশ মুড়ে ফেলতে পারে, তবে আমরা কেন আমাদের নিজস্ব ধর্মীয় যে চেতনা রয়েছে সেই চেতনার প্রতীক হিসাবে কালেমের পতাকা উড়াতে পারবো না? যুক্তিটা কিন্তু প্রথম শোনায় একেবারেই অকাট্য মনে হয়। সাধারণ ধর্মপ্রাণ আমরা যারা তরুণ সমাজ আছি, যাদের অন্তরে ধর্মের প্রতি অগাধ প্রেম আছে, তারা এই আহ্বানে কিন্তু সাড়া দিবে, এটাই স্বাভাবিক। দেখতে দেখতে যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভার থেকে শুরু করে সাভার, যশোর, মাদারীপুর, এমনকি সিলেটের কানাইঘাট কিংবা চট্টগ্রামের হাটহাজারী, প্রায় সব জায়গাতেই কিন্তু শত শত মোটরসাইকেল নিয়ে আমরা দেখলাম শোডাউন হতে লাগলো। ফ্লাইওভারের রেলিং এ সারিবদ্ধভাবে বাঁধা হলো এই পতাকা। যারা এই কাজটি করছেন তাদের হয়তো অনেকেই জানেনই না তারা আসলে কোন দাবানল আমাদের দেশে নিয়ে আসছেন বা কোন আগ্নেয়গিরি নিয়ে তারা খেলছেন। এবার আসুন একটা চমকপ্রদ তথ্য আপনাদের সবাইকে দিই। যে ধর্ম আর যে কালেমার টানে আমাদের দেশের তরুণরা বর্তমান সময়ে রাস্তায় নেমেছেন পতাকা হাতে, সেই ইসলামের কেন্দ্রবিন্দু হলো মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাত। আচ্ছা, আপনি কি জানেন সৌদি আরবের রাস্তায় যদি আপনি এই কালো বা সাদা রঙের কালেমা খচিত পতাকা নিয়ে একটা ছোট মিছিল তো দূরের কথা, শুধুমাত্র একটা পতাকা হাতে কোনোভাবে দাঁড়িয়ে থাকেন, তবে আসলে আপনার পরিণতি কি হবে বা কি হতে পারে? আমি বলছি, আপনার মৃত্যুদণ্ড হতে পারে, অথবা অন্ততপক্ষে ২০ বছরের কারাদণ্ড। সংযুক্ত আরব আমিরাতে এই একই অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ কোটি দিরহাম পর্যন্ত জরিমানার বিধানও রয়েছে বা
আইন কিন্তু রয়েছে। কাতারের মতো দেশে আপনাকে দীর্ঘ মেয়াদে জেল খাটিয়ে চিরতরে তাদের দেশ থেকে লাল সিল দিয়ে বহিষ্কার করে দিতে পারবে। এখন প্রশ্ন হলো, কেন? যে কালেমা আমাদের ইমানের মূল, সেই কালেমা লেখা পতাকার উপর মধ্যপ্রাচ্যের মতো কঠোর মুসলিম দেশগুলো এত জিরো টলারেন্স নীতি কেন গ্রহণ করলো? দর্শক, কারণটা কিন্তু এখানে খুবই সহজ, আবার অত্যন্ত ভয়ঙ্কর। এই যে সাদা জমিনের উপর কালো লেখা, আর কালো জমিনের উপর সাদা হরফে ক্যালিগ্রাফিক করা কালেমা, এগুলো কোনো সাধারণ নকশা নয়। বিশ্বের তাবড় তাবড় উগ্রপন্থী এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন যেমন আল কায়দা, আইএস বা ইসলামিক স্টেট এবং তালেবানরা ঠিক এই নকশা, এই ফ্রন্ট এবং এই একই ভিজুয়াল আইডেন্টিটি ব্যবহার করে বিশ্বজুড়ে কিন্তু তাদের ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে। ফলে কি হয়েছে? ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই পতাকাগুলো এখন আর কেবল কোনোভাবে ধর্মীয় প্রতীক নয়, বরং চরমপন্থা আর সন্ত্রাসের সমার্থক। মধ্যপ্রাচ্যের দেশগুলো এই বিষয়টি খুব ভালো করে বুঝে এবং জানে। তারা তাদের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি রক্ষায় বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। অথচ আমরা আমাদের দেশে আসলে কি করছি? এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি স্রেফ আমাদের আবেগ বা ধর্মীয় অনুভূতির মাধ্যমে আমরা করছি, না হলে এর পেছনে নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? এর পেছনে কি রয়েছে কোনো গভীর কূটকৌশল, যেই কূটকৌশলের মাধ্যমে আমাদের দেশটাকে সেই সকল দেশের মতো বানানোর পায়তারা চলছে, যেই সকল দেশে এই জঙ্গি গোষ্ঠীগুলির বসবাস, এবং এই জঙ্গি গোষ্ঠীগুলোকে দমন করার জন্য সেই সম্পূর্ণ দেশটাকে পশ্চিমা পরাশক্তিরা ধ্বংস করে দিয়েছে বা মাটির সাথে একদম ধূলিসাৎ করে দিয়েছে। দর্শক, আমাদের মতো একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং অর্থনৈতিকভাবে উদীয়মান দেশে প্রকাশ্য দিবালোকে এই পতাকার শোডাউন হচ্ছে। আর প্রশাসন কি বলছে? প্রশাসন বলছে তারা কেবল নজরদারি করছে। বিষয়টি কি আসলেই এতটা সহজ? মোটেও না। ইতিহাসের পাতা একটু উল্টে যদি আমরা কিছুদিন পেছনে, অর্থাৎ ২০২৪ সালের অক্টোবরের দিকে একটু তাকাই, তবে আরেকটা নিখুঁত ছক কিন্তু আমাদের চোখের সামনে স্পষ্টভাবে ভেসে ওঠে। তৎকালীন সরকারের আমলেও কিন্তু ঠিক একইভাবে হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সংগঠনের মদদে এই একই কালো পতাকা নিয়ে ঢাকা শহরের নামিদামি স্কুল কলেজের শিক্ষার্থীদের যেভাবে হোক রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল। এখন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ বা ইসলামী খেলাফত কায়েমের কথা বলে সাধারণ ছাত্রদের আবেগকে পুঁজি করা হয়েছিল। পরবর্তীতে অবশ্য দেশি বিদেশি কূটনীতিকদের প্রবল চাপে সরকার সেই কার্যক্রম থেকে পিছু হটতে বাধ্য হয় এবং বেশ কয়েকজনকে গ্রেফতারও কিন্তু করে। দর্শক, গোয়েন্দা সূত্রগুলোর দিকে যদি একটু ভালো করে কান পাতেন, তবে শুনতে পাবেন যে সেই সময়কার অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারীর নাকি এই পুরো আয়োজনের পেছনে প্রচ্ছন্ন মদত ছিল। আজ হঠাৎ করে যখন আবার একই চিত্রনাট্য অত্যন্ত সুসংগঠিতভাবে মঞ্চস্থ হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, নেপথ্যের সেই কুশীলবরা কি এখনো সক্রিয় আছেন? সোশ্যাল মিডিয়ায় সাদাকা প্রজেক্ট, ইবারা বা ছাইখুনা মিডিয়া, এইসবের মতো পেজগুলো থেকে যখন বিনামূল্যে ১০,০০০ পতাকা বিলি করার ঘোষণা দেওয়া হয়, তখন কি আসলে একবারও মনে হয় না যে এত বিশাল অর্থের যোগান আসলে কোথা থেকে আসছে? দর্শক, ৫ আগস্টের পর দেশের কারাগারগুলো থেকে যে ৬৯ জন দুর্ধর্ষ জঙ্গি পালিয়েছিল, যাদের মধ্যে ফাঁসির আসামিও ছিল, তাদের কারো কারো সংশ্লিষ্টতা যে এই পতাকা মিছিলের পেছনে নেই, তা কে বলতে পারে? পুলিশ তদন্ত করছে এখানে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মনে একটা বড় সংশয় জেগেছে। সেই সংশয়টা হচ্ছে, এই বিশাল নেটওয়ার্কের হোতাদের কি আদৌ কোনোভাবে আইনের আওতায় আনা সম্ভব হবে? তাদের উদ্দেশ্য কি? এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর যে দিক, সেই দিকটা কিন্তু আমাদের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং আমাদের ভূ রাজনৈতিক এবং
অর্থনৈতিক অস্তিত্ব। সুপ্রিয় দর্শক, ভাবুন তো জাতিসংঘ বা পশ্চিমা দেশগুলোর কাছে যখন খবর যায় যে বাংলাদেশের রাস্তায় আইএস কিংবা তালেবানের আদলে তৈরি পতাকা নিয়ে শত শত মানুষ নির্বিঘ্নে শোডাউন করছে, তখন তারা আসলে কি ভাববে, তারা কি চিন্তা করবে এবং কি সিদ্ধান্ত নেবে? ইতিমধ্যে পশ্চিমা দেশের রাষ্ট্রদূত এবং খোদ জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টা আমাদের আইজিপির সাথে দেখা করে এই বিষয়ে তাদের গভীর উদ্বেগ যেটি রয়েছে সেটি কিন্তু জানিয়েছেন। এটি কোনো সাধারণ খবর নয়। এটি বলা চলে এক ধরনের বড় অশনির সংকেত। সুপ্রিয় দর্শক, বিশ্বমঞ্চে বাংলাদেশকে একটি উগ্রবাদী রাষ্ট্র কিংবা সন্ত্রাসের চারণভূমি হিসাবে ব্র্যান্ডিং করার এর চেয়ে মোক্ষম হাতিয়ার আসলে আর কি হতে পারে? একবার যদি আন্তর্জাতিক গণমাধ্যমে এই বার্তা প্রতিষ্ঠিত হয়ে যায় যে বাংলাদেশ আর কোনোভাবে নিরাপদ নয়, এখানে চরমপন্থীরা প্রকাশ্যে মহড়া দেয়, তবে এর পরিণতি হবে ভয়াবহ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা যে তৈরি পোশাক শিল্প, সেখানে বিদেশি ক্রেতারা কোনোভাবে আর ঢুকবে না। তারা মুখ ফিরিয়ে নেবে। বিদেশি বিনিয়োগকারীরা তাদের মূলধন গুটিয়ে নেবে। পর্যটন শিল্প বলা চলে ধ্বংসের মুখে পড়বে। কূটনীতির টেবিলে আমরা মাথা উঁচু করে কথা বলার যে অধিকার বর্তমানে পাচ্ছি, সেই অধিকারটুকু হারাবো। ধর্মপ্রাণ মানুষের সহজ সরল বিশ্বাসকে পুঁজি করে কেউ অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের অর্থনীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়ার একটি বড় ব্লু প্রিন্ট কিন্তু তৈরি করেছে, তাই না? এমনটাই কিন্তু মনে হচ্ছে। এই বিষয়ে আমি নিচে সংক্ষেপে কিছু আলোচনা করব। তবে আমার আলোচনার একবারে শেষ পর্যায়ে এই যে খারেজির গল্পটা আমি প্রথমে বলেছিলাম, মনে আছে? সত্যের আবরণে ঢাকা মিথ্যের ফাঁদ। আজ আমাদের দেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, ঠিক কিন্তু সেই ফাঁদেই পা দিচ্ছে কিনা তা গভীরভাবে ভেবে দেখার সময় কিন্তু এসেছে। কালেমা আমাদের হৃদয়ে থাকবে, আমাদের বিশ্বাসে থাকবে, আমাদের আচরণে প্রতিফলিত হবে। কিন্তু সুপ্রিয় দর্শক, সেই পবিত্র কালেমাকে যখন কেউ রাজনৈতিক কিংবা ভূ রাজনৈতিক ফায়দা লুটার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে কালো তালিকাভুক্ত করার জন্য ঢাল হিসেবে ব্যবহার করে, তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাও কিন্তু আমি মনে করি একজন ইমানদারের ইমানি দায়িত্ব। সুপ্রিয় দর্শক, প্রশাসনকে আজ কেবল নজরদারির যে বুলি, সেই বুলি আওড়ালে কোনোভাবেই চলবে না। এর শেকড় কোথায়, কারা এর পেছনে অর্থ লগ্নি করছে, তাদের মুখোশ কিন্তু উন্মোচন করতে হবে। আর সাধারণ নাগরিক হিসাবে আমাদের আসলে বুঝতে হবে, আবেগের বশবর্তী হয়ে আমরা যেন এমন কোনো ফাঁদে পা না দেই যা আসলে আমাদের প্রিয় মাতৃভূমিকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। কিন্তু কেন? কারণ দিন শেষে এই দেশটা আমাদের। এই দেশের অর্থনীতি, এই দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হলে তার চরম মূল্য অন্য কাউকে কিন্তু কখনো দিতে হবে না। আমাদের প্রত্যেককেই এর মূল্য চুকাতে হবে। এখন যে প্রসঙ্গটি আমি মাঝখানে আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম, সেটি আপনাদের সামনে স্বল্প পরিসরে আলোচনা করতে চাই। দেখুন, সম্প্রতি রয়টার্সে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটি হচ্ছে, বাংলাদেশের যে অর্থনৈতিক কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনে তারা 1.2 বিলিয়ন অথবা 2.1 বিলিয়ন ইমার্জেন্সি লোন দিচ্ছে বা লোন অ্যাপ্রুভাল করেছে। আমি সঠিক অ্যামাউন্টটা ভুলে গেছি। কিন্তু এই যে $1 বিলিয়ন হোক কিংবা $2 বিলিয়ন হোক, বিশ্বব্যাংক, এই বিশ্বব্যাংক আসলে কারা? কারা চালায়? পশ্চিমারাই চালায়। এই বিশ্বব্যাংক বাংলাদেশে ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি লোন দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশে এমন পরিস্থিতি চলমান রয়েছে যে এই পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ভঙ্গুর হয়ে গেছে এবং ইমার্জেন্সি ভাবে সেই ভঙ্গুর পরিস্থিতি বা দেউলিয়ত্বের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য এই লোন অ্যাপ্রুভাল তারা দিয়েছে বা ফাইন্যান্সিয়াল যে হেল্প দরকার সেই হেল্প করতে তারা রাজি হয়েছে। এখন এই প্রসঙ্গের সাথে যদি আমরা এই যে একটা আলোচনা করলাম, চরমপন্থা, জঙ্গিবাদ, উগ্রবাদী, আল কায়দা, হিজবুত তাহরির, এগুলো যদি বাংলাদেশে প্রকাশ্যে ঢুকে যায় বা যেভাবে প্রকাশ্যে আসতে শুরু করেছে ধর্মপ্রাণ মুসলমানকে আবেগকে পুঁজি করে, তাহলে এই পশ্চিমা বিশ্ব যারা আছে তারা কি এই লোন পরবর্তীতে দেয়ার জন্য চিন্তা করবে না? তারা কি বোর্ড বসিয়ে একবার হলেও প্রশ্ন দাঁড় করাবে না যে আমরা কাদেরকে লোন দেব, আমরা কাদের উদ্দেশ্যে আমাদের টাকা খরচ করব?
তারা কি আদৌ শান্তিতে বসবাস করতে পারবে? তাদের দেশে তো দেখা যাচ্ছে জঙ্গিবাদে ভরে গেছে। প্রকাশ্যে জঙ্গিরা শোডাউন করছে। এটা আসলে সেই প্ল্যানের সাথে কিন্তু পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। দেখুন, একদিকে যখন এই কালেমার পতাকা নিয়ে সারা দেশে হৈ হুল্লোড় চলছে, আলোড়ন চলছে, ঠিক সেই সময়ে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এই লোনের অ্যাপ্রুভালটা দিয়েছে। এটা কিন্তু একসাথে মিলে যাচ্ছে। তাহলে কি কোনোভাবে আমি যে আলোচনায় বললাম যে আমাদের অর্থনীতিকে পুরোপুরিভাবে ভঙ্গুর করে দেওয়ার জন্য কোনো একটি চক্র, কোনো একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র করার চেষ্টা করছে, জাল বুনছে। তাহলে কি এই ওয়ার্ল্ড ব্যাংকের এই সময়ে লোন দেওয়ার সাথে বিষয়টা কি মিলে যাচ্ছে না? আমার দৃষ্টিতে কিন্তু কাকতালীয় হলেও অবশ্যই মিলে যাচ্ছে। এবং যদি আমাদের নীতি নির্ধারকরা এই বিষয়টি নিয়ে এখনই গভীরভাবে চিন্তা না করেন, তাহলে যেই দুঃস্বপ্নের কথা আমরা বলছিলাম বা চিন্তা করছিলাম, সেটি অশনির সংকেত হয়ে আমাদেরকে হয়তোবা গ্রাস করে নিতেও পারে। এখনকার মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, আবেগকে নয়, সবসময় নিজের বিবেক খাটিয়ে চিন্তা করুন। ভালো-মন্দ বাছ-বিচার করে এগিয়ে যান। ধর্মীয় যে আবেগ রয়েছে, সেই আবেগকে কাজে লাগান আধ্যাত্মিকভাবে। আপনার ঈমানকে আরো অনেক বেশি মজবুত করুন, যাতে কারো ষড়যন্ত্রে আপনার ঈমান দুর্বল হয়ে তার দিকে ধাবিত না হয়। আল্লাহ সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।